আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমানা শ্রী। প্রথমে সংবাদ শিরোনাম। বিএনপির পরিকল্পনা দেশ ও দেশের মানুষকে নিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই সরকারের লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে তৈরি প্রথম ইলেকট্রিক গাড়ির টেস্ট ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উৎপাদনকারীদের সার্বিক সহযোগিতার আশ্বাস। ডিএনএ রিপোর্ট পেলে ঈদের আগে রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট, ঈদের পরে বিচার শুরু, জানালেন আইনমন্ত্রী। শিশু রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ট্রেনের 5 দিন ব্যাপী ঈদ যাত্রা শুরু, নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিতে সব প্রস্তুতি রেল কর্তৃপক্ষের, বাড়তি চাপ নেই বাস টার্মিনালে। দেশে কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে, অবৈধভাবে পুশ প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি সরকারের, জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। উত্তেজনার মধ্যে আবারও আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত ইরান ও যুক্তরাষ্ট্রে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় তেহরানে কূটনৈতিক তৎপরতা। এবং নিজকে 3-1 গোলে হারিয়ে নিজেদের 120 বছরের ইতিহাসে প্রথম কাপ ডি ফ্রান্স জয় লেন্সের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায় বর্তমান সরকার। বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে একথা বলেন প্রধানমন্ত্রী। একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য নিজেদের নিবেদিত করার প্রত্যয়ে আমি কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তীর 3 দিনব্যাপী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশাল উপজেলার দরিয়াপুরে মৃতপ্রায় ধরার খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী দুপুরে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে এসে পৌঁছান। ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে তিনি ধরার খালের ফলক উন্মোচন করেন, পরে খালের পাড়ে নেমে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের সূচনা করেন। এরপর তিনি খালের পাশে একটি তাল গাছের চারা রোপণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির পরিকল্পনা দেশ ও দেশের মানুষকে নিয়ে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি বলেন, দেশে যারা অরাজকতা সৃষ্টি করতে চায়, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3.1 কিলোমিটার দীর্ঘ এই খালটি 1979 সালের 6 সেপ্টেম্বর খনন করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রায় মরা খালে রূপ নেয়। বাংলাদেশে তৈরি প্রথম ইলেকট্রিক গাড়ি টেস্ট ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি ইলেকট্রিক গাড়ি টেস্ট ড্রাইভ করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী গাড়ি উৎপাদনকারীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরিবেশ বান্ধব, বিদ্যুৎ সাশ্রয়ী এই ইলেকট্রিক গাড়ি চট্টগ্রামের মিরসরাই স্পেশাল ইকোনমিক জোনে তৈরি হচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী জুলাই থেকে বাণিজ্যিকভাবে এই গাড়ি উৎপাদন শুরু হবে। খোরশেদ আলমের রিপোর্ট। বাংলাদেশের প্রথম ও সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কোম্পানিটি দেশের নিজস্ব ব্র্যান্ডের অধীনে ইলেকট্রিক যানবাহন তৈরি করছে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি ইলেকট্রিক গাড়ি টেস্ট ড্রাইভ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রতিষ্ঠানটির তৈরি বিভিন্ন ধরনের গাড়ি চালিয়ে দেখেন। টেস্ট ড্রাইভ করে উনি খুবই স্যাটিসফাইড। উনি জাপানিজ গাড়ি এবং ইউরোপিয়ান গাড়ির যে কমফোর্ট, উনি বলছেন একই রকম কমফোর্ট, সুতরাং এই গাড়িগুলা বাংলাদেশের জন্য খুবই প্রযোজ্য এবং উনি খুবই পছন্দ করেছেন আমাদের গাড়িগুলা। আশা করি এই বাংলাদেশের সরকারি বেসরকারি সব সেক্টরে এই গাড়িগুলো কিনবে। শুধু বাংলাদেশের বাজার নয়, বিশ্বের বাজার ধরতেও গাড়িগুলো ডিজাইন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। আমাদের এই মুহূর্তে 5 ধরনের গাড়ি তৈরি হচ্ছে। সবগুলো গাড়ি আপনারা দেখেছেন একটু হাই এন্ড ডিজাইন করেছি, যাতে শুধু বাংলাদেশ মার্কেট না, বাংলাদেশ মার্কেটে অ্যাড্রেস করার পর যাতে বহির্বিশ্বে যেতে পারি এবং অন্যান্য গ্লোবাল কোম্পানিগুলোর সাথে যাতে কম্পিট করতে পারি, সেরকম করেই ডিজাইন করা। আমাদের গাড়িগুলোর দেখবেন স্পেসিফিকেশন এবং ইন্টেরিয়র ওই একেবারে ইউরোপের চায়নার গাড়ির মধ্যে ইন্টেরিয়র ওই টাইপের। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বললেন, দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে পরিবেশ বান্ধব গাড়ি সরবরাহ করাই তাদের মূল লক্ষ্য। সে মানুষকে সবচেয়ে কম দামে ইলেকট্রিক ভেহিকেল দেয়া। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে একটা নতুন এক্সপোর্ট সেক্টর ওপেন করা। আমাদের যে তেল আমদানি করতে হয় সেটা করতে হবে না। তো প্রত্যেকটা গাড়ি বছরে প্রায় $2000 তেল সেভ করবে, সাথে সাথে কার্বন এমিশন কমবে। প্রত্যেকটা গাড়ি লাইফ টাইমে 50 টন কার্বন ডাইঅক্সাইড এমিশন কমাবে, যেটা আমাদের ক্লাইমেট সেন্সিটিভিটি, পলিউশন কমানো, এটার জন্য খুবই জরুরি। তো আমাদের বেসিক লক্ষ্য হচ্ছে দেশের লোককে কম দামে দেওয়া এবং এক্সপোর্ট করা। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। খুরশেদ আলম, বিটিভি নিউজ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট 72 ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগে চার্জশিট গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ডিএনএ না করে চার্জশিট দেওয়া হলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। এ ধরনের মামলায় ডিএনএ খুব গুরুত্বপূর্ণ প্রমাণ। তিনি আরও বলেন, রিপোর্ট আসতে 72 ঘণ্টার বেশি সময় লাগবে না। ঈদের আগে চার্জশিট দিতে পারলে ঈদের পর বিচার কাজ শুরু করা যাবে। এতে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যত দ্রুত সম্ভব এই মামলার বিচার শেষ করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি, ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে। এবং ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে 25 তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব, সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। সমাজে শেরে বাংলা একে ফজলুল হকের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে রাজধানীতে এতিমদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শেরে বাংলা একে ফজলুল হক ফাউন্ডেশন রাজধানী সহ বিভিন্ন জেলার 20টি এতিমখানার শিশুদের মাঝে ঈদ উপলক্ষে সহায়তা প্রদান করে। ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মুর্শেদ। তথ্যমন্ত্রী বলেন, রাজনীতিবিদদের চেয়ে শেরে বাংলা ফজলুল হক ছিলেন একজন সমাজ সংস্কারক। জমিদারি প্রথা থেকে কৃষকদের রক্ষা করেছেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিতে কাজ করছে সরকার। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং
সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা সরকারের এই উদ্যোগ এবং জনগণের মধ্যে যে এই বিষয়ে ক্ষোভ আছে এটাকে আপনারা যেভাবে জনমত তৈরি করে তুলছেন, আপনাদের জনমতের উপরে ভর করেই আমরা আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। ঈদকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের 5 দিনব্যাপী ঈদ যাত্রা। ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে প্রস্তুতির কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। নিরাপত্তা শিডিউল ঠিক রাখা এবং যাত্রী সেবা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মুর্তজা। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড়। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন হাজারো যাত্রী। আজ দেশের বিভিন্ন গন্তব্যে কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে 53টি ট্রেন, এর মধ্যে 42টি আন্তনগর ট্রেন। ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি দেখতে সকালে স্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এবং রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো আমরা এবারে খুবই তৎপর আছি। আমরা সমস্ত ম্যানেজমেন্ট আমরা সবাই প্রস্তুত যে আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই, মানে গত বছর এবং গতবার ঈদের মধ্যে আমরা স্বস্তিদায়ক ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। তবে ভোরে একটি ট্রেনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সকাল পর্যন্ত কয়েকটি ট্রেন 15 থেকে 25 মিনিট বিলম্বে ছেড়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে শিশু ও পরিবার নিয়ে স্বস্তিদায়ক ভ্রমণের জন্য অনেকেই বেছে নিচ্ছেন ট্রেন। যাত্রীরা বলছেন আগের তুলনায় রেলের সেবা উন্নত হয়েছে। বাসে তো প্রচুর জ্যাম থাকে, অনেক ভোগান্তি থাকে। রেলে একটু শান্তিতে যাওয়া যায়, আগামে বসে যাওয়া যায়, এই জন্য রেলটাকে বেছে নেওয়া। বছর শেষে 2টা ঈদ আসে, আমরা চেষ্টা করি যে ঈদটা যেন পরিবারের সাথে কাটানো যায়। তো এটার আনন্দটা আসলে বলে প্রকাশ করা যাবে না। আমি দাদির বাড়ি যাচ্ছি, ট্রেনে যেতে ভালো লাগে। আমরা কিশোরগঞ্জ যাচ্ছি আজকে, আমার আম্মু আছে, আমার ছোট বোনেরা আছে সাথে। ট্রেনে স্বস্তি বোধ করি, কারণ বাসে গেলে তো গরম, তারপর জ্যাম আছে। বাড়িতে আছে আব্বু আছে, ছোট বোন আছে, আম্মু আছে এবং চাচা আছে, চাচি আছে, চাচাতো ভাই বোন আছে, সকলেই আছে। এদের সাথে ঈদ করার মজা আলাদা, এই জন্য বাড়িতে যাচ্ছি ঈদের ছুটিতে। আমার ফ্যামিলিকে নিয়ে আমি কিশোরগঞ্জ যাচ্ছি, কিশোরগঞ্জ স্কুলের চর। তো প্রচণ্ড গরম, এর মধ্যে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো সুস্থভাবে যাইতে পারতেছি, এটাই হলো ভালো। দাদু বাড়ি কিশোরগঞ্জে যাব। ঈদ দিয়ে সবাইকে ঈদ মুবারক। ঈদ যাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত ও ভিজিল্যান্স টিম। টিকিটবিহীন যাত্রী এবং ছাদে ভ্রমণ ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন রয়েছে। ঈদ শেষে ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে আগামী 2 জুনের আন্তনগর ট্রেনের টিকিট। আজ থেকে শুরু হয়েছে রেলের 5 দিনব্যাপী ঈদ যাত্রা। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ উপহার দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ। যে কোনো ধরনের অভিযোগ বা পরামর্শ জানাতে রেলের হটলাইন নম্বর 131-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন রেলের মহাপরিচালক। গোলাম মুর্তজা, বিটিভি নিউজ, ঢাকা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদ উল আজহার ছুটি। এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। যদিও সংশ্লিষ্টরা বলছেন এখনও বাড়তি চাপ নেই বাস কাউন্টারগুলোয়। আগামীকাল বিকেল থেকে পুরোদমে ভিড় বাড়বে এমনটাই বলছেন তারা। আর ঈদের সড়ক ব্যবস্থাপনা ঠিক থাকবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ যাত্রীরা। আরও জানাচ্ছেন মেজবাহ শিমুল। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। প্রতিবার ঈদ এলে তাই নারীর টানে বাড়ি ফেরার এই দৃশ্য একেবারেই স্বাভাবিক। পরিবার পরিজন নিয়ে গ্রামে ঈদের ছুটি কাটানোর এই সুযোগ তাই কেউই যেন হারাতে চান না। ওয়েট করতেছে অনেকক্ষণ থেকেই, আধা ঘন্টার বেশি হবে। ভাড়া ঠিকই আছে, আগের মতো টিকিট দেবে বাড়তি না, এখানে লেখা আছে যে এসি 500 টাকা, নন এসি 320 টাকা করে নিতেছে। নগর জীবনে এক প্রকার ঘরবন্দি থাকে শিশুরা। প্রতিবার ঈদ এলে তাই যেন গ্রামে ফেরা তাড়া থাকে তাদেরও। শেকড়ের কাছে ফিরে হই হুল্লোড় আর শৈশবের এই দুরন্ত সময় কাটাতে চেষ্টা থাকে পরিবারের অন্য সদস্যদেরও। এইবার সব মিলিয়ে মনে হয় আমাদের ঈদটা ভালোই হবে। আমরা লাল গরু কিনবো। গরমটার জন্য টি লাগতেছে, তবে এমনি ঈদের মজা যাইতেছে, অনেক আনন্দের ব্যাপার। দাদু বাড়ি যাচ্ছি, মানে আমার খুব ভালো লাগছে। ফার্স্টে নানু বাড়ি যাব, তারপর দাদু বাড়ি, ঈদ দাদু বাড়ি করবো। সকাল থেকে নিয়ম মেনে বাস ছাড়ছে রাজধানীর বিভিন্ন টার্মিনাল থেকে। যাত্রাপথে কিছুটা জ্যাম থাকলেও
নেই অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ। টিকিটের দাম আমরা যেটা রেট আছে 22 টাকা কম নিতেছি। এই দাদা হালকা পাতলা জাম শুরু হয়েছে গাজীপুর চৌরাস্তা থেকে আমরা মনে করেন যে টুঙ্গি পর্যন্ত। ঈদযাত্রায় সড়ক মহাসড়কে থাকে দুর্ঘটনার ঝুঁকি, থাকে দীর্ঘ যানজট। যদিও গেল কয়েকটি ঈদে তা অনেকটাই কমে এসেছে, তাই এই ঈদেও যাত্রা নির্বিঘ্ন হবে এমনটাই প্রত্যাশা সাধারণ যাত্রীদের। মেজবা শিমুল, বিটিভি নিউজ, ঢাকা। দেশে পর্যাপ্ত পরিমাণে কোরবানির পশু মজুদ রয়েছে। কেউ যাতে অবৈধভাবে সীমান্ত পথে গরু এনে দেশীয় বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য কঠোর নজরদারি রয়েছে সরকারের। কোরবানির পশুর হাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে এমন মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এদিকে হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণ গরু আসলেও সরকারি ছুটি শুরু না হওয়ায় ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম বলে জানিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে শেষ সময়ে বাজার জমে উঠবে এমন প্রত্যাশা বিক্রেতাদের। আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদন। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন পশুর হাটে আসতে শুরু করেছে দেশীয় খামারের গরু, ছাগল ও ভেড়া সহ বিভিন্ন সাইজের পশু। তবে অন্যান্য বছরের তুলনায় এখনও পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। কিন্তু একসাথে এত নাদুস নুদুস গরু দেখতে হাটগুলোতে অভিভাবকদের পাশাপাশি কিশোরদের দল বাঁধা উপস্থিতি চোখে পড়ার মতো। বড় বড় গরু দেখতেছি, ভালো লাগছে। বাবাদের সাথে তো আসবোই, কিন্তু বন্ধুরা তো আর আসতে পারবো না। অনেক ভালো ভালো গরু উঠছে এবার, আমরা দেখতেছি। ইনশাআল্লাহ আব্বুকেও নিয়ে আসবো দেখানোর জন্য। কুরবানির পশুর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে হাট পরিদর্শন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি জানান, দেশে এবার কোরবানির চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু মজুদ রয়েছে, পাশাপাশি হাটে সুস্থ পশু নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্দেশনা আছে আমাদের বর্ডারগুলিতে, বিডিআরের সাথে আমরা কথা বলেছি, আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সাথে কথা বলেছি, যাতে কোনোভাবেই পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশু না আসতে পারে। বিক্রেতারা বলছেন, এখনো সরকারি ছুটি না হওয়ায় ক্রেতাদের চাপ কম এবং বেচাকেনাও চলছে ধীর গতিতে। আগে গরু নিয়ে খাওয়ান দাওয়া নাকবো, এই জন্য খালি দেখতে আছে, আয়া দিয়ে যাইতেছে। অন্যদিকে ক্রেতারা কেউ কেউ বলছেন দাম এখনো তুলনামূলক বেশি, আবার অনেকেই শেষ সময়ের ভিড় এড়াতে আগেভাগে হাট ঘুরে দেখছেন। হয়তো আজকের বাজার হয়তো আর 1-2 দিন পরে হয়তো মনে করবেন যে আপনার গরু তো ছাড়বে তারা। আমাদের দেশি গরু আমাদের জন্য সবচেয়ে বেস্ট, ভালো। ইন্ডিয়ার গরু চাই না আমরা। খামারিরা বলছেন উৎপাদন খরচ বেড়েছে, তাই ন্যায্য মূল্য পাওয়ার প্রত্যাশা তাদের। আমাদের দেশে যাতে বাইরের দেশের গরু না ঢোকে, এটা সরকার যাতে এদিকে নজরদারি করে, তাহলেই আমাদের দেশের খামারিরা যারা আছে আমরা উন্নত হতে পারবো। সব মিলিয়ে এখনো পুরোপুরি জমে না উঠলেও কোরবানির হাটে বাড়ছে পশুর সরবরাহ। সরকারি ছুটি শুরু হলে ক্রেতাদের উপস্থিতি ও বেচাকেনা আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা ক্রেতা ও বিক্রেতা সকলের। দুয়ারে করা নাড়ছে ঈদুল আজহা। এরই মধ্যে বিক্রেতারা তাদের স্বপ্নগুলো বাজারে নিয়ে এসেছেন এবং ক্রেতারা ঘুরে ঘুরে দেখে তাদের স্বপ্ন পূরণ করে স্রষ্টাকে খুশি করার জন্য কোরবানির পশুটি বাছাই করতে শুরু করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা এবং সরকারের কঠোর নজরদারির মধ্য দিয়ে এবারের ঈদুল আজহা নির্বিঘ্নে হবে, এমনটাই প্রত্যাশা সকলের। গাবতলীর গরুর হাট থেকে আলাউদ্দিন মজুমদার, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এবং সাম্প্রতিক সংঘাতের পর এবার আবারও আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত মিলছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় তেহরানে চলছে কূটনৈতিক তৎপরতা। তবে এখনও সবচেয়ে বড় বাধা হয়ে আছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ প্রশ্ন। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে দুই পক্ষই আপাতত চাপের মধ্যেও আলোচনার পথ খোলা রাখতে চাইছে। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট।
ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম অন্য দেশের কাছে হস্তান্তরের বিনিময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছে তেহরান। ইরান বলছে ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনায় ইউরেনিয়াম কর্মসূচির শর্ত জুড়ে দেয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধবিরতির পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি, তবে ওয়াশিংটনের বাড়তি শর্ত পরিস্থিতিকে কঠিন করে তুলছে। در میدان دیپلماسی، در میدان گفتگو، در میدان مذاکره حاضر بشیم، حاضر خواهیم شد با قوت، به همون قوتی که نیروهای مسلح। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। তাদের সঙ্গে কাতারের প্রতিনিধিরাও রয়েছেন। মূল লক্ষ্য যুদ্ধবিরতি ধরে রাখা এবং নতুন করে সরাসরি সংঘাতে না জড়ানো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা চললেও এখনও বড় ধরনের কোনো সমঝোতা হয়নি। বিশেষ করে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম, হরমুজ প্রণালী এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, আর তারা সেটা জানে। সেই সঙ্গে খুব শীঘ্রই সবকিছুর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে কাতার ও পাকিস্তান উভয়ই মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয় রয়েছে। হরমুজ প্রণালী আবারও সচল রাখা এবং আঞ্চলিক অস্থিরতা কমাতে এখন কূটনৈতিক চাপ বাড়িয়েছে উপসাগরীয় দেশগুলো। যুদ্ধের প্রায় ৪০ দিনের মাথায় পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা শুরু হলেও এপ্রিলে ইসলামাবাদে বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। তবে আলোচনা পুরোপুরি ভেঙে যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। চীনের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। বিবিসি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ বিস্ফোরণ হয়। ঘটনাটি ঘটে টংঝৌ গ্রুপ পরিচালিত লিউ শেন ইউ কয়লা খনিতে। ঘটনার পর শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম প্রচারিত ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্সের পাশে স্ট্রেচারে করে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলছে। এখন পর্যন্ত ১০০ জনের বেশি আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমের সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী খনির কর্মকর্তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় বিস্ফোরণ ঘটেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকদের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। শুক্রবার পদত্যাগপত্রটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেন। এতে গ্যাবার্ড বলেন, দায়িত্ব পালনের সুযোগ দেয় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমি গভীর কৃতজ্ঞ। পদত্যাগপত্রে তিনি জানান, তার স্বামীর সম্প্রতি বিরল ধরনের হাড়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তিনি পারিবারিক কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়ায় অংশ নিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। চলতি সপ্তাহের শুরুতে প্রথমবারের মতো তিনি এই মহড়ায় অংশ নেন। এই মহড়ায় ট্যাকটিক্যাল ও স্ট্র্যাটেজিক পারমাণবিক বোমা ব্যবহারের মহড়া চালানো হয়। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই যৌথ সামরিক মহড়া চলে। লুকাশেঙ্কো ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়া তদারকি করেন। পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এই মহড়া বিস্তৃত ছিল। মহড়ায় কয়েকশো রুশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যান, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ ও পারমাণবিক সাবমেরিন ডুবোজাহাজ অংশ নেয়। সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ বেলারুশে ৭১ বছর বয়সী লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় আছেন। তিনি বলেন, আমরা কাউকে হুমকি দিচ্ছি না, তবে আমাদের কাছে তেমন পারমাণবিক অস্ত্র আছে। বেলারুশের ব্রেস্ট হর থেকে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বন্দর ভ্লাদিভস্তক পর্যন্ত আমাদের পিতৃভূমি রক্ষায় আমরা যেন কোনো উপায় অবলম্বনে প্রস্তুত। আবারও দেশের খবর।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে নগরীর নাসিমন ভবন মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রতিমন্ত্রী বলেন, কবি নজরুল আমাদের সকল আন্দোলন সংগ্রামের প্রতীক। তার কবিতা, গান ও সাহিত্য কর্ম এই অঞ্চলের মানুষের জন্য আজীবন প্রেরণার উৎস হয়ে থাকবে। মহানগর জাসাসের আহ্বায়ক এম.এ. মুসা বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান, জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল, গবেষক এ.জি.এম. নিয়াজউদ্দিন বক্তব্য রাখেন। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক। সত্য জানুন। কর্ণফুলীর টানেল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যম ও ফেসবুক পোস্টে দাবি করা হয় প্রধানমন্ত্রী নাকি বলেছেন কর্ণফুলী টানেলের কোনো প্রয়োজন ছিল না। তবে বিশ্লেষণে দেখা গেছে মূল বক্তব্যের অংশবিশেষ ভিন্ন অর্থে উপস্থাপন করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমের ফেসবুক পোস্ট ও অনলাইন প্রতিবেদনে দাবি করা হয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন কর্ণফুলী টানেলের কোনো প্রয়োজন ছিল না। দাবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর অনুসন্ধানে দেখা গেছে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে তিনি কর্ণফুলী টানেলের প্রয়োজনীয়তা নিয়ে নয়, বরং টানেলের ওপারে নির্মিত কিছু বিলাসবহুল ভবন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গত ১১ মে সংবাদ মাধ্যম ইউএনবি এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় বিভিন্ন রাষ্ট্রীয় প্রকল্প নিয়ে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন কর্ণফুলী টানেলের ওপারে কিছু বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বা ভবন নির্মাণ করা হয়েছে যার কোনো প্রয়োজন ছিল না। এমনকি এ খাতে বরাদ্দকৃত প্রায় ৫০ কোটি টাকা নিয়ে তদন্তেও অনিয়মের তথ্য উঠে এসেছে বলেও দাবি করেন তিনি। অর্থাৎ তার বক্তব্যের মূল বিষয় ছিল প্রকল্প সংশ্লিষ্ট কিছু ব্যয় ও অবকাঠামো নিয়ে প্রশ্ন, কর্ণফুলী টানেল নিয়ে নয়। কর্ণফুলী টানেল একটি জায়গায় কতগুলো খুব স্ট্যান্ডার্ড বেশ লাক্সারিয়াস সর্ট অফ অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং তৈরি করা হয়েছে। এ বিষয়ে সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য উঠে এসেছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয় প্রধানমন্ত্রী টানেলের ওপারে নির্মিত বিলাসবহুল ভবনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর মূল বক্তব্যের অংশবিশেষ ভিন্ন অর্থে উপস্থাপন করা হয়েছে। সচেতন মহল বলছেন সংবেদনশীল রাজনৈতিক বক্তব্যের আংশিক অংশ কেটে বা প্রসঙ্গ বাদ দিয়ে প্রচার করলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই এমন তথ্য দেখলে পুরো বক্তব্য বা নির্ভরযোগ্য সূত্র যাচাই করে দেখার পরামর্শ দিয়েছেন তারা। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। উৎসব মুখর পরিবেশে আজ অনুষ্ঠিত হল চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন। নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সকাল থেকে ভোট কেন্দ্রে ছিল ব্যবসায়ীদের ভিড়। ১৭টি বুথে সাধারণ ও সহযোগী শ্রেণীর সদস্যরা ভোট দেন। সাধারণ শ্রেণীর ভোটাররা ১২টি এবং সহযোগী শ্রেণীর ভোটাররা ৬টি ভোট দেওয়ার সুযোগ পান। ব্যবসায়ীদের ভোটে সাধারণ শ্রেণী থেকে ১২ জন, সহযোগী শ্রেণী থেকে ৬ জন এবং ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন ক্যাটাগরি থেকে ৬ জন পরিচালক নির্বাচিত হবেন। পরে নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি ও ২ জন সহসভাপতি নির্বাচিত করা হবে। এবার সাধারণ শ্রেণীতে ৩৭ জন এবং সহযোগী শ্রেণীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন থেকে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। শেয়ার বাজারের খবর।
সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাব বিরাজ করছে আর শেয়ার লেনদেন কম হলেও মূল্য সূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,838.91, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.94 বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,069.15, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 1.31 বেশি। আজ 194টি কোম্পানির 54,40,494টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 24,39,31,000 টাকারও বেশি। এর মধ্যে 100টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 71টির কমেছে এবং 23টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। US ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 93 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 87 টাকা 52 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 82 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 142 টাকা 43 পয়সা, ব্রিটিশ পাউন্ড 164 টাকা 90 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 32 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 27 পয়সা, UAE দিরহাম 33 টাকা 2 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 37 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 55 পয়সা, থাই বাত 3 টাকা 71 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 28 পয়সা, চীনা ইউয়ান 18 টাকা 5 পয়সা। এবার খেলার খবর। ফুটবল। নিসকে 3-1 গোলে হারিয়ে নিজেদের 120 বছরের ইতিহাসে প্রথম কুপ দে ফ্রান্স বা ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতেছে লেস। স্তাদে দে ফ্রান্সে অনুষ্ঠিত ফাইনালের 25 মিনিটে ফ্লোরিয়ান থাউভিনের 15 গজ দূর থেকে মা পায়ের জোরালো শটে করা গোলে এগিয়ে যায় লেস। এরপর 41 মিনিটে লেস তাদের অগ্রগামিতার ব্যবধানের দ্বিগুণ করে। গোলটি করেন ওটসন এদওয়ার্দে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জিব্রিল কুলাবালির দুর্দান্ত হেড করা গোলে দিয়ে ব্যবধান কমায় নিস। তবে খেলা শেষ হওয়ার 12 মিনিট আগে আবদাল্লাহ সিমার লেসের তৃতীয় গোল করার সাথে সাথে প্রথম শিরোপা জয়ের উৎসব শুরু করেন লেস সমর্থকরা। 1999 সালের লিগ কাপ জয়ের পর এটিই লেসের প্রথম বড় শিরোপা। ফুটবলের আরও খবর। চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে ফাইনালে বালিকা বিভাগে কুমিল্লা জেলা 3-0 গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে পরাজিত করে। অন্যদিকে বালক বিভাগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাইব্রেকারে 3-2 গোলে কুমিল্লা জেলাকে হারায়। খেলা শেষে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পুরস্কার বিতরণ করেন। এ সময় বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়া উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3
ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5:09 এবং সূর্যাস্ত 6:30। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 1:18, ভাটা শুরু হবে সকাল 7:30। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর